আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ১,০০,০০০ শ্রমিক আনার কথা বাংলাদেশ থেকে জাপানে। আসলে এটা কি সম্ভব? সম্ভবও হয় তাহলে কত দিনে, কত টাকা লাগবে, কার মাধ্যমে আসা যাবে? এর কিছু একটা উত্তর দিতে চাই। সো যে জিনিসটা আপনারা জানেন যে জাপানে প্রচুর শ্রমিক দরকার। দেশটা অচল হয়ে যাবে যদি শ্রমিক না আনতে পারে। আর বাংলাদেশ থেকে ধরতে গেলে আমাদের বিশাল একটা জনগোষ্ঠী আমরা মানব সম্পদ বিদেশে পাঠাতে পারি। এখান থেকে আমরা বিশাল একটা বৈদেশিক মুদ্রা অর্জন করার মতো একটা সুযোগ আছে। তো একদিকে চাহিদা আছে, আরেকদিকে সাপ্লাইও আছে, ডিমান্ড আছে, সাপ্লাই আছে, কিন্তু ম্যাচ মেকিংটা হচ্ছে না কেন? সো বাংলাদেশ থেকে আসলে কিভাবে আসতে পারে জাপানে? এটা নট অনলি বাংলাদেশ, অন্যান্য কান্ট্রিগুলোরও একই অবস্থা। তো ৪টা স্কিমে বাংলাদেশ থেকে এই পর্যন্ত জাপানে লোকজন আসতেছে। একটা হলো টিআইটিপি নাম, এটা হলো টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম। আরেকটা হলো এসএসডব্লিউ, আপনার স্পেসিফাইড স্কিলড ওয়ার্কার। এখানে আপনাকে যেমন প্রথমটা হলো একটা ট্রেনিং প্রোগ্রাম। তো যেহেতু ট্রেনিং, এটার সময়টা লিমিটেড এবং আপনাকে অত বেশি যোগ্যতা লাগে না, যেহেতু আপনি ট্রেনিং করতে আসতেছেন এবং ট্রেনিং করে আপনাকে ফিরতে হবে, এরকম একটা কন্ডিশনও আছে। বা আপনি যদি বেশি দিন থাকতে চান তখন আপনাকে আবার স্ট্যাটাস চেঞ্জ করতে হবে। তবে এই টিআইটিপিটা আগামী বছর থেকে চেঞ্জ হয়ে যাবে, 2026 থেকে। এসএসডব্লিউ, এটাতে অনেক সুযোগ, 14টার মতো সেক্টর আছে। ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট একটা সেক্টর, যেখান থেকে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে লোকজন আসে, এসে এখানকার ল্যাঙ্গুয়েজ স্কুলে পড়াশোনা করে। এমপ্লয়ি হলো অনেকটা হোয়াইট কালারের জব, যে বাংলাদেশ থেকে সরাসরি রিক্রুটমেন্ট এজেন্সির সাথে যোগাযোগ করে। বাংলাদেশেও কিছু কোম্পানি, অলরেডি জাপানি কোম্পানি আছে যারা বাংলাদেশে গিয়ে স্টুডেন্ট থেকে, যেমন ইউনিভার্সিটি স্টুডেন্টগুলোকে রিক্রুট করে এখানে সরাসরি ভালো ভালো কোম্পানিতে একবার হোয়াইট কালারের জব দিয়ে আপনার দিয়ে দিচ্ছে। তো এই 4টা সেক্টর হলো আপনার জাপানে আসার জন্য 4টা স্কিম আছে। তো এই 4টা স্কিমের ভিতরে টিআইটিপি এবং এসএসডব্লিউ, এই 2টা স্কিম ওনারা সরাসরি আসেন না। তো এটা জাপান খুব সুন্দর একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। সেটা হলো প্রত্যেক দেশে থাকবে হলো সেন্ডিং অর্গানাইজেশন, আর জাপানের অংশে থাকবে হলো রিসিভিং অর্গানাইজেশন। তো এইখানে এই সেন্ডিং অর্গানাইজেশন, রিসিভিং অর্গানাইজেশন, এরা হলো ম্যাচ মেকিংটা করে দেয়, যে যারা টিআইটিপি এবং এসএসডব্লিউ হিসেবে আসতে চান। তো আর যেখানে এই টিআইটিপি এবং এসএসডব্লিউ রিসিভিং অর্গানাইজেশন জাপানের এন্ডে যারা থাকে, এরা নট নেসেসারিলি যে ওনারাই মানে ওনাদের কোম্পানিতে জব দিবে এরকম না আর কি। ওই যে নিচে এমপ্লয়ার আছে, ওনারা অনেকটা একটা অ্যাসোসিয়েশনের মতো। সো ওনাদের নিচে অনেকগুলো কোম্পানি থাকে যারা লিস্টেড থাকে। তো কোম্পানিগুলো ওনাদেরকে জানায় যে আমাদের এই এই লোক দরকার। সো ওনারা তখন বিভিন্ন দেশে বলে আর কি যে আপনাদের কাছে কি এই লোক আছে, এই ধরনের ক্যাটাগরির লোক আছে, এই ধরনের স্কিলের লোক আছে। সো এই রিসিভিং অর্গানাইজেশনগুলো খুঁজতে থাকে। তখন সেন্ডিং অর্গানাইজেশনগুলো বিভিন্ন দেশ থেকে হাত তুলে বলে আর কিছু আমাদের, হ্যাঁ, এই আপনাদের এই ক্যাটাগরির এই স্কিলওয়ালা এই এতগুলো লোক আছে। সো এই জায়গাগুলো ম্যাচ মেকিংটা হয় যদিও সেন্ডিং এবং রিসিভিং অর্গানাইজেশনগুলোর সাথে। সো বাংলাদেশের পক্ষ থেকে আমরা পাঠানোর ক্ষেত্রে আমাদের আসলে স্কিল আছে কিনা, তারপরে মাঝখানে আরেকটা অর্গানাইজেশন আছে, সেটা হলো যারা ভিসাটা দেয়। মনে করেন আপনার ম্যাচ মেকিংটা হলো জাপান থেকে আপনাকে একটা সিওই নামে একটা ডকুমেন্ট আপনাকে পাঠাবে। ওই ডকুমেন্ট দিয়ে আপনি ভিসা আর জন্য দূতাবাসে যাবেন। সো দূতাবাস ইদানিং নিজে একা কাজ করছে না, দূতাবাস এটাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন বিএফএস নামে একটা অর্গানাইজেশনকে। ওই অর্গানাইজেশন আপনার ভিসা প্রসেসিংটা করে দেয়। সো এটা আপনাকে ইন্ডিভিজুয়ালি নিজে করতে হবে না, সেন্ডিং অর্গানাইজেশনগুলো আপনাকে কাগজপত্র তৈরি করে ভিসা প্রসেসিং করে দেয়। এগুলো সব কিছু দায়িত্ব হলো সেন্ডিং অর্গানাইজেশনগুলো। সো প্রথম 2টা স্কিমের জন্য হলো আপনার এই সেন্ডিং অর্গানাইজেশনের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে। আর ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট, এটা আপনি কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলের মাধ্যমে আসতে পারেন, বা ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট আপনি যদি N5 পর্যন্ত নিজে যদি কোথাও পড়াশোনা করে আপনার N5 এর যদি সার্টিফিকেট থাকে, তাহলে আপনি সরাসরি একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ স্কুলে, এখানে এখন ওয়েবসাইটে আপনি ইচ্ছামতো সার্চ করে দেখতে পারেন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট। এখানে একটা আপনার ল্যাঙ্গুয়েজ যেহেতু স্কুল, ওদের একটা ইয়ে আছে, ফি আছে, তো আপনাকে টিউশন ফি দিয়ে আসতে হবে এবং এমপ্লয়িটা সরাসরি রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে আসতে পারে। তো এই 4টার ভিতরে সবচেয়ে বেশি বাংলাদেশ থেকে আসে হলো এই ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টগুলো।
তো এবং নিজের পয়সা দিয়ে 10 থেকে 12 লাখ টাকা পর্যন্ত খরচ করে ওরা চলে আসতেছে। তো এর ভিতরে বিশাল একটা অংশ দিতে হলো টিউশন ফি, 6 লাখ থেকে 8 লাখ টাকা বছরে। আর বাকিটা তার এখানকার চলাফেরা এবং এজেন্টের, তো আপনি যে এজেন্টের মাধ্যমে আসবেন এজেন্টের একটা ফি আপনাকে দিতে হবে। সো এইভাবে আসতেছে। আমার মনে হচ্ছিল যে টিআইটিপি এসএসডব্লিউ, যেহেতু আপনার এখানে পয়সা কম লাগতেছে, আপনি সরাসরি চলে আসতে পারতেছেন। আমার ধারণা ছিল থেকে এই সেক্টরগুলো থেকে হয়তো বা সবচেয়ে বেশি লোক সংখ্যা আসতেছে, কিন্তু না। তো এইটা হলো মোটামুটি স্কিমটা। তো এই স্কিমের ভিতরে আপনি একটু ভালো করে বিভিন্ন ইন্টারনেট দেখলে এগুলো সার্চ করে দেখতে পারেন, আরো ভালো জানতে পারবেন। তো মোটামুটি আমি একটা নিজের জ্ঞানটাকে একটা স্কিম হিসাবে এইভাবে সাজিয়েছি। সো এটা দেখতে পারেন। এই পর্যন্ত বিভিন্ন কান্ট্রি থেকে কোন ক্যাটাগরিতে কিরকম লোকজন আসছে। সো এখানে দেখেন বাংলাদেশ থেকে নার্সিং কেয়ারে আসছে মাত্র 66। এটা একটু পুরনো ডেটা, 2022 এর ডেটা, এখন নিশ্চয়ই আরো আপডেট হয়েছে। তো নেপাল থেকে যদি দেখেন 1422 জন, ভিয়েতনাম থেকে আসছে 4000। আপনি যদি এসএসডব্লিউটা দেখেন, বাংলাদেশ থেকে আসছে মাত্র 359 জন, আর ভিয়েতনাম থেকে 1,26,832 জন। চায়না থেকে দেখেন মোটা একটা অংশ আসতেছে চায়না থেকে। এরপর দেখেন টেকনিক্যাল ইন্টার্নশিপ, যেটা টিআইটিপি, বাংলাদেশ থেকে আসছে 1410 জন, কিন্তু ভিয়েতনাম থেকে আসছিল 2,03,977 জন। সো দেখেন আর কি যে সংখ্যাটা কত বড়। এই জায়গাগুলোতে ভিয়েতনামিজরা যদি পারে, আমরা আসলে ভিয়েতনামের সাথে কোথায় আটকে আছি? আমাদের কি ল্যাঙ্গুয়েজের অভাব, আমাদের কি স্কিলের অভাব, নাকি আমাদেরকে প্রসেসটা থামিয়ে দিচ্ছে, যে আমাদের প্রসেসটা ক্লিয়ার না, আমরা জাপান সম্পর্কে ভালো বুঝতে পারি না, বা স্কিমগুলো সম্পর্কে জানি না। নিশ্চয়ই কোথাও না কোথাও একটা গ্যাপ আছে। তো এটা গেল হলো একটা। এটাকে যদি একটু গ্রাফ আকারে দেখি, আপনি দেখতে আরো ভালো বুঝবেন। এই যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত সব ওয়ার্কার ক্যাটাগরি 4টা ক্যাটাগরিতে আসছিল 10,663 জন, আর যেখানে ভিয়েতনামের আসছিল 3,79,000 জন। সো 10,000 যদি আমরা এসে থাকি, এটা 10 গুণ করতে পারলে আমরা 1 লক্ষে পৌঁছতে পারবো। সেই 1 লক্ষে পৌঁছার জন্য কোন কোন সেক্টরে কতজন লোক পাঠালে আমরা 1 লক্ষে পৌঁছতে পারবো, কোন সেক্টরগুলোতে আমরা ভালো করি, কোন সেক্টরগুলোতে আমরা পিছিয়ে আছি। সো সেক্টরগুলোকে যদি আইডেন্টিফাই করা যায়, এবং এইটা একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে আর কি, যে আমরা এই সেক্টরগুলোতে অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো আছি, এই সেক্টরটা অন্যান্য দেশগুলো আমাদের চেয়ে ভালো আছে। সো যেই সেক্টরগুলো আমরা হয়তো বা আমরা লেস প্রায়োরিটি দেব। সো কিছু এখানে স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। স্ট্র্যাটেজি তৈরি করলে আমরা এই 1 লক্ষে পৌঁছতে, 10,000 যেহেতু অলরেডি চলে আসছে, এটাকে বাড়ানো তেমন, আমরা যদি ওই বাধাগুলোকে যদি দূর করতে পারি, 1 লক্ষে পৌঁছা সম্ভব। এখন কত দিনে সম্ভব এটা নির্ভর করে আমরা স্ট্র্যাটেজিটা কিভাবে তৈরি করি। আমার তো মনে হয় আমরা 2 বছর লাগার কথা না এই 1 লক্ষে যদি আমরা পৌঁছতে চাই। এসএসডব্লিউ তে যদি ধরি, এই স্পেসিফাইড স্কিল ওয়ার্কার, এইখানে 14টা সেক্টর বলা আছে। 14টা সেক্টরের ভিতরে বর্তমানে 2022 সালে যে পরিমাণ জনসংখ্যা আসছে, এগুলো অন্যান্য কান্ট্রি মিলে সবগুলো মিলে বলতেছি, এটা হলো 28,000 লোকজন। এটা একটু 2022 এর, তো 24-এর ভিতরে এই সংখ্যাটা অনেক চেঞ্জ হয়েছে, অনেক বেড়েছে। আর 2030 সালের ডিমান্ড হইল আপনার 5,66,000-এর মতো। সো এই 5,66,000 যদি আমাদের 2030 সালের ভিতরে হয়, তাহলে আমরা এইখানে মানে একটা পাই। আমার মনে হয় এটা আসলে ডিমান্ডটা আরো বড়। তো যেমন এটা ওদের একটা এস্টিমেটেড নাম্বার, কিন্তু আমার ধারণা এটা নাম্বারটা আরো অনেক বড় হবে। যেমন ভিয়েতনাম থেকে যে সমস্ত লোকজন আসতেছে, অলরেডি এরা তো 2 লক্ষের উপরে চলে গেছে। তার মানে এই না যে এটা স্যাচুরেটেড হয়ে গেছে, অনেক সেক্টর আছে যেগুলো খালি আছে। এখানে যে হলুদ দাগগুলো দেখতেছেন, এই 4টা সেক্টর, কেয়ার গিভিং, ইন্ডাস্ট্রিয়াল, মেশিনারি, আর হলো আমাদের কনস্ট্রাকশন, আর এগ্রিকালচার। এই হলুদ দাগগুলোতে কেবলমাত্র বাংলাদেশে আমাদের আপনার স্কিল টেস্ট করার ইনস্টিটিউট আছে, বাকি সেক্টরগুলোতে এখন আমাদের ইনস্টিটিউটই তৈরি হয়নি। যে সুতরাং আপনি কিভাবে অন্যান্য সেক্টরগুলো ধরবেন। আর যদি মনে করি যে না, অন্যান্য সেক্টরগুলোতে আমাদের ভালো কাজ করার মতো অবস্থা আছে, যেমন ধরেন ফিশারিজ আমাদের ভালো থাকার কথা, তারপরে আমাদের ফুড
ইন্ডাস্ট্রিগুলো, ফুড সার্ভিস ইন্ডাস্ট্রিগুলো, রেস্টুরেন্টগুলো, এইখানে আমাদের একটা ভালো জায়গা হয় ফুড সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোতে একটু ইংরেজি রিকোয়ারমেন্ট আছে। সো যারা ইংরেজি জানে এদের জন্য একটু প্লাস আলফা হয়ে যায়। তো সেটা আমাদের বাংলাদেশিরা হয়তো বা অন্যান্য কান্ট্রি থেকে একটু ভালো করবে, সেটা আমার বিশ্বাস। তো যদি আমরা এসএসডব্লিউ তে দেখি, ভিয়েতনাম থেকে এই পর্যন্ত সবচেয়ে বেশি আসছে 1,33,000-এর মতো। অন্যান্য কান্ট্রিগুলোও আসছে, কিন্তু বাংলাদেশের আমার 2024 এর ডেটাটা নাই। তো অন্যান্য কান্ট্রি সব মিলে হলো 23,000। সো এই এসএসডব্লিউতেও আমরা আমাদের সংখ্যা বাড়াইতে পারি। আমাদের স্কিল এরিয়াগুলো যেগুলো 4টা সেক্টর একটু আগে দেখাইলাম, এই 4টা সেক্টরকেও যদি আমরা ভালোভাবে স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেনিং দিয়ে আমাদের যেই সেন্ডিং অর্গানাইজেশনগুলোকে যেমন এম্পাওয়ার করা দরকার, রিসিভিং অর্গানাইজেশন যেমন অনেকগুলো রিসিভিং অর্গানাইজেশন বাংলাদেশকে চিনেই না। 3,000 রিসিভিং অর্গানাইজেশন আছে জাপানে। তো বাংলাদেশ যে শ্রমিক পাঠাইতে পারে এগুলো ওনারা অনেকেই জানে না। তো আমাদের এখানে ব্র্যান্ডিং করার দরকার আছে এবং সবার সাথে যোগাযোগ করে যাতে সেন্ডিং অর্গানাইজেশন এবং রিসিভিং অর্গানাইজেশনের সাথে ভালো একটা ট্যাপ তৈরি হয়। কারণ এই রিসিভিং অর্গানাইজেশনগুলো জাপানের, ওনারাই এই লোক খুঁজতে থাকে আর কি, যে সেন্ডিং অর্গানাইজেশনগুলোকে চাপ দিতে থাকে। তো ওনারা যদি নাই জানে যে বাংলাদেশে এরকম আমাদের সাপ্লাই এর একটা বিশাল জিনিস আছে, তাহলে ওনারা তো যোগাযোগ করবে না। সো এগুলো খুব অর্গানিক ওয়েতেই সেন্ডিং অর্গানাইজেশনগুলো লোক খুঁজে 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 আমাদের এই রিসিভিং অর্গানাইজেশনের কাছে যান এবং ওনারা লোক পাঠাইতে থাকেন। সো বর্তমানে যে স্ট্যাটাসটা দেখতে পাচ্ছেন এটা খুব অর্গানিক ওয়েতে আসছে, কিন্তু এটাকে আরেকটু স্ট্র্যাটেজি বিল্ড করে আমরা কোন সেক্টরগুলোতে যত্ন নেওয়া উচিত, এবং বাংলাদেশে যেমন বিভিন্ন ধরনের ভুয়া তথ্য দিয়ে, ভুয়া কথা বলে, ভুয়া সার্টিফিকেট দিয়ে আমাদের ইমেজটা যেন নষ্ট না হয়, এবং বাংলাদেশ থেকে যাতে একটা ভালো ট্রাস্ট রিলেশনশিপ তৈরি করতে পারে, সব কিছু ভালো করে বুঝে তারপরে যেন আমরা নিয়মকানুনগুলো ভালো করে পড়াশোনা করে যেন পাঠাই। আমি কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলাম ফেসবুকে যে 1 লক্ষ লোক আসলে কতটুকু সম্ভব। অনেকেই দেখলাম আমাকে পার্সোনালি মেসেজ দিয়েছেন, বাবুরা এটা আমার সাবজেক্ট না, আমি জাস্ট নিজের কৌতূহল থেকে আপনাদেরকে, আমি যতদূর জানি যদি এটা আপনাদের কাজে লাগে এই জন্য আমি আপনাদেরকে তথ্য জোগাড় করে যতটুকু পারছি আমার কাজের ফাঁকে ফাঁকে আপনাদেরকে তথ্যগুলো দিচ্ছি। তবে এটা হবে আপনার জব। এখন ইন্টারনেটে সবকিছু পাওয়া যায়, জাস্ট একটু সার্চ করলেই আপনি এই তথ্য সবই পাবেন। বাংলাদেশ জাপানের মন্ত্রণালয়গুলোতে এই সেন্ডিং অর্গানাইজেশন কারা, রিসিভিং অর্গানাইজেশনগুলো কারা, সবার লিস্ট আছে ওখানে, এবং ফোন নাম্বার থেকে শুরু করে ইমেল থেকে শুরু করে সব কিছুই আছে। সো ওনাদের যেহেতু তথ্যগুলো আছে ওগুলো একটু পড়াশোনা করে দেখেন, ওনাদের সাথে যোগাযোগ করেন, আপনারা নিশ্চয়ই অনেক তথ্য জানতে পারবেন যেটা আপনার রিকোয়ার্ড তথ্য। আমি একটু ভাষা ধারণা দিলাম, তো যেটা কনক্লুড করতে চাই যে বাংলাদেশ থেকে এই পর্যন্ত 10,000 আসছে, এটা একবারে অর্গানিক ওয়েতে আসছে। একটা স্ট্র্যাটেজিক ওয়েতে যদি সেটাকে আমরা সত্যিকারের মার্কেটিং করতে পারি এবং এই রিসিভিং অর্গানাইজেশনগুলোর সাথে আমরা ভালো একটা ট্রাস্ট রিলেশনশিপ তৈরি করতে পারি, 1 লক্ষ পৌঁছতে আমার মনে হয় না যে 2 বছর লাগবে। সো এবং সেন্ডিং অর্গানাইজেশনগুলোকে ভালো করে এম্পাওয়ার করা, এবং শুধু এম্পাওয়ার করলে হবে না, মনিটরিং করতে হবে যাতে সেন্ডিং অর্গানাইজেশনগুলো অজানায় ওনারা যেন পাপ কাজ করে না করে বসেন। সো কিছু স্পেসিফিক গাইডলাইন দেওয়া উচিত। যেমন ধরেন ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটগুলো, বাংলাদেশে যেগুলো ল্যাঙ্গুয়েজ স্কুল আছে ওনাদের একটা অ্যাসোসিয়েশন আছে, যাতে ওনার যদি একটা বোঝাপড়া হয়। কিন্তু এরা নিজেরা সিন্ডিকেট তৈরি করে বসে সেটা যেন না হয়, এটা দেখার জন্য আবার যেন ঠিকমতো মনিটরিং গুলো থাকে। সরকারি পক্ষ থেকেও যেন মার্কেটিংটা ভালো করে বুঝে, জাপান মার্কেটটাকে ভালো করে বুঝে, ডিমান্ডটাকে ভালো করে বুঝে সরকারের পক্ষ থেকে যা করা উচিত সেটা যদি সরকার ভালো করে করে। যেমন মাঝে মাঝে শোনা যায় আর কি যে ভিএফএস নামে একটা অর্গানাইজেশন, এখানে ওনাদের অ্যাপয়েন্টমেন্টই পাওয়া যায় না। সো এটা তো একটি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট বলেন বা আপনি যে ব্যক্তি কেউ বললে তো ওনারা অতটুকু সাড়া দিবেন না, কিন্তু সেটা একটা যেই অর্গানাইজেশন থেকে বিএফএসকে চাপ দেওয়া যাবে বা ওনাদের কথা শুনবে, এরকম অর্গানাইজেশনের মাধ্যমে গেলে ওনাদের টনক নড়বে। সো সুতরাং পুরো স্কিমটা প্রথম যেমন জানা উচিত, আমার মনে হয় বাংলাদেশের পক্ষ থেকে একটা অর্গানাইজেশন থাকা উচিত আর কি, যার কাছ থেকে একবারে সঠিক তথ্য
একটা জায়গা থেকে যদি যায় তাহলে মানুষ যেন ভুল করবে না, কারণ এক এক ধরনের তথ্য এক একভাবে মানুষ দিতে থাকে এবং ফেসবুকেও দেখা যায় আর কি এক একটা অর্গানাইজেশন এক এক রকম ভাবে কথা বলতেছে। সো এই অসত্য ইনফরমেশন গুলো যেন না যায়। এটা হইলে যেটা হবে আর কি, আপনি একটা ভুল তথ্য দিয়ে কাউকে যেমন রিসিভ করতে পারবেন, এবং এরপরে যেটা হবে আর কি যে এই সেন্ডিং অর্গানাইজেশন গুলো আপনার কাছ থেকে যখন জানবে আর কি যে আপনারা ফেক ইনফরমেশন দিচ্ছেন, তাহলে ট্রাস্ট রিলেশনশিপ নষ্ট হয়ে যাবে। সো তাহলে একটা এরকম বিশাল একটা চাহিদা থাকা সত্ত্বেও আমরা বাংলাদেশ থেকে লোকবল পাঠাতে পারবো না। সো এনিওয়ে যতটুকু বোঝাতে চাচ্ছিলাম যে 4টা স্কিম আছে, 4টা স্কিমের মাধ্যমে এখন যদিও আর কি টিআইটিপি এসএসডব্লিউ এগুলো অনেক লুক্রেটিভ, কারণ তেমন টাকা লাগে না, এবং আসার পরই মনে করেন যে আপনি ভালো একটা টাকার স্যালারি পান। এবং শুনি আর কি যে ওনারা প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা বাংলাদেশি টাকায় ইনকাম করতে পারেন, যার 50% বা 25% যার যেভাবে খরচ করে। তো 25% করলে তো 50,000 টাকা মাসে ওরা পাঠাইতে পারে। ইভেন ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট যারা আসে এরাও দেখা যায় আর কি যে 7 দিন 15 দিন এর মাঝেই তারা জব পেয়ে যায়। সবাই না, যারা পান না আর কি তাদেরকে বলবো আর কি যে আপনাদের স্কিলের অভাব। যারা পাচ্ছেন সবার কাছেই শুনি আর কি যে মোটামুটি 15 দিন 30 দিনের ভিতরে। তবে জাপানিজ ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। একটা জিনিস এটা বলা যায় আর কি যে অন্যান্য দেশের তুলনায় আমাদের যে স্পেশালিটিটা আছে সেটা হলো যে আমাদের জাপানি উচ্চারণটা আমাদের জন্য কোনো সমস্যা না। আমাদের উচ্চারণগুলো খুবই ভালো বাংলাদেশের অন্যান্য তুলনায়। ভিয়েতনাম বলেন, মিয়ানমার বলেন, ওদের কিছু লিমিটেশন আছে, কিন্তু আমাদের সেই লিমিটেশন নয়, আমাদের উচ্চারণ খুবই ভালো। আরেকটা জিনিস হলো যে বাংলা ভাষার স্ট্রাকচারের সাথে জাপানি ভাষার স্ট্রাকচার এত মিল। আপনি যদি কেবলমাত্র ভোকাবুলারি জানেন তাহলে আপনি বাংলা ভাষায় আমরা যেমন আমি ভাত খাই যেভাবে স্ট্রাকচারটা আছে ঠিক ওইভাবে আপনি যদি শব্দগুলো বসায় দেন তাহলে জাপানি ভাষা বলা হয়ে যায়। মানে আপনাকে ওই ইংরেজির মতো প্রথমে আপনার সাবজেক্ট আসতেছে, তারপরে ভার্ব আসতেছে, তারপরে আসতেছে অবজেক্ট, আমি খাই ভাত, এরকম। কিন্তু জাপানে একবার ঠিক বাংলাদেশের মতো স্ট্রাকচার। এবং এই যে আমি স্কুলে যাই, স্কুলে এ আছে, এই এর সাথেও এই প্রিপোজিশন গুলো জাপানের সাথে প্রচুর মিল। তো সুতরাং ল্যাঙ্গুয়েজটা শেখা আমাদের জন্য খুবই সোজা। আমি বলবো অন্যান্য কান্ট্রির তুলনায় শুধু লেখাটা কঠিন, তবে বলাটা খুবই সোজা। তো খুব ভালোভাবে যদি ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটগুলো যে অ্যাডভান্টেজগুলো আছে অ্যাডভান্টেজগুলো ভালোভাবে শিখিয়ে যদি পাঠাতে পারে লোকজনদেরকে, আমার মনে হয় আমরা এই মার্কেটটাকে ধরতে পারবো এবং এই 1 লক্ষ গোল পূরণ করা এবং 1 লক্ষ তৈরি করা। চিন্তা করেন যদি মাসে 50,000 টাকা করে একজনে পাঠায়, আপনার কত টাকা বাংলাদেশে আমরা পাঠাইতে পারবো। এবং একটা ছেলে যদি একটা ফ্যামিলি থেকে আসে, একটা ফ্যামিলি উঠে যাবে নির্দ্বিধায়। সো এবং সেও আবার তথ্য দিয়ে আরো বাংলাদেশিদেরকে নিয়ে আসতে পারবে। তো এই অপরচুনিটিটা আমরা নিশ্চয়ই হারাইতে চাই না। তবে যেটা করতে চাবেন যে নিজের মতো করে নিজে তথ্য সংগ্রহ করবেন। এখন আপনার জন্য একটা বিশাল জিনি আপনার হাতে আছে, আপনি ইচ্ছা করলেই ইন্টারনেট সার্চ করে দেখতে পারেন। আপনার যেই আগে যে সমস্ত প্রতারক চক্রগুলো ছিল এই জিনিসগুলোকে আপনারা ইজিলি আপনি ওভারকাম করতে পারবেন। আপনার কাছে তথ্য আছে, আপনার কাছে তথ্য থাকলে আপনাকে কেউ প্রতারণা করতে পারবে না। যখন আপনার কাছে তথ্য নাই, আপনি মনে করেন যে আপনি পুরা একজনের উপর ছেড়ে দিলেন যে আচ্ছা ঠিক আছে আমার অমুকে তো আছেই, উনি আমার সব তথ্য আপনাকে দিয়ে দেবে। না রে ভাই, আপনার নিজের তথ্য আপনি নিজে কালেক্ট করেন। ইন্টারনেট আছে, মানুষের সাথে কথা বলে 10টা সেন্ডিং অর্গানাইজেশনের সাথে কথা বলে আপনার মনের মতো করে আপনি কোন সেন্ডিং অর্গানাইজেশনের সাথে গেলে আপনার জন্য ভালো হবে আপনি আপনার মতো ইনফরমেশন কালেক্ট করে দেন, আপনি সিলেক্ট করেন। আপনার ভাই বোন বা এমন হতে পারে আপনার আত্মীয় স্বজন যাকে পাঠাইতে চান তাকে দিয়ে কাজগুলো করান। যেই কাজগুলো করতে পারবে না সেই জাপানে এসেও দেখা যাবে যে আবার আপনাকে বিপদে ফেলবে, যে আবার সে আপনার উপরে নির্ভর করবে যে ভাই আমি এটা পাচ্ছি না, আপনাকে কাজও তাকে ধরাই দিতে হবে, আপনাকে সবকিছু করাই দিতে হবে, ভাতা খাওয়াই দিতে হবে। এগুলো যেন করতে না হয় আর কি। সো যে আসবে তাকে ভালোভাবে স্কিমটা বুঝিয়ে দেন, তাকে নিজ থেকে সার্চ করতে দেন। তাহলে সে এই স্কিলটা যখন পেয়ে যাবে, সার্চিং ক্যাপাসিটি, তখন দেখা যাবে এখানে এসেও তার আর বিপদে পড়তে হবে না। সে নিজের মতো করে ইনফরমেশন তথ্য জোগাড় করে সে নিজের মতো করে ডিসিশন নিতে হবে। আপনি তো 15 বছরের 18 বছরের নিচের ছেলে না, সুতরাং আমরা মেয়ে না, আপনি নিজের ডিসিশন নিজে নিতে পারবেন। কিন্তু তথ্যগুলো যে অ্যাক্সেস পাওয়া যায় ওইটা আপনি হয়তো ধরে দিতে পারেন। সো এনিওয়ে আজকে এখানেই শেষ করতেছি।
আপনাদের তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে এখানে লিখে জানান, আমি যেগুলো পারি উত্তর দিব। আর যেগুলো দেখবেন যে আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন, এমন প্রশ্ন না করাটাই বেটার। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আবার কথা হবে। আসসালামু আলাইকুম।